প্রথমত অনুমোদন থাকার পর আবার কেন কভারেজের সময় অনুমোদন নিতে হবে? ভেরি সিম্পল। এবং 10 মিনিটের বেশি কেন কেন্দ্রে অবস্থান করা যাবে না? এবং ভোট কক্ষে কেন সাক্ষাৎকার নেওয়া যাবে না? এই যে প্রশ্নগুলো, এগুলো কি কেবলই কারিগরি প্রশ্ন, নাকি এই যে যাবে না যখন নির্বাচন কমিশন বলে তখন আসলে নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো ইন্টেনশন আছে কিংবা পজিশন আছে? আমি দুটোই দেখতে চাই। যদি কোনো পজিশন থাকে তাহলে সেটার ব্যাখ্যাও আমরা বুঝতে চাই, কেন তারা সেটা মনে করেন। এবং আপনি আপনার অভিজ্ঞতা থেকে দেখেন কিনা যে আমরা যেহেতু বাংলাদেশের নির্বাচনে, বিশেষ করে 18-র নির্বাচনের পর আমরা কিন্তু গণমাধ্যমে একটা নতুন ফ্রেজ দেখি, যেটা মাননীয় উপদেষ্টা আপনার নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত নির্বাচন। যেহেতু অনেক কথা খোলামেলা বলা মুশকিল, সে সময়ও ছিল, এখনো আছে, ফলে তখন একটা নতুন ফ্রেজ আলোচনায় আসলো, সেটা হলো নিয়ন্ত্রিত নির্বাচন। এই যে সুপারিশ নীতিমালার নামে যেটা হাজির করলো নির্বাচন কমিশন, সেটা নিয়ন্ত্রিত নির্বাচনের কোনো ইন্টেনশন আছে কিনা? আমরা এটা গণমাধ্যম থেকে প্রশ্ন তুলছি, আমরা অভিযোগ করছি না, কারণ যেভাবে বিষয়গুলো হাজির হয়েছে তাতে এই প্রশ্ন তৈরি হয়। আমাদের কাজ প্রশ্ন তোলা, সেজন্য প্রশ্নটি করলাম। আরেকটা ছোট্ট বিষয় বলে আমি আমার দিক থেকে আলোচনাটা শেষ করতে চাই, সেটা হচ্ছে মাননীয় উপদেষ্টা এবং বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন এবং একই সাথে নির্বাচন কমিশন এবং আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যমের নেতৃত্ব, সবাই আমরা এটা জানি যে আসলে যেমন রাজনীতি তেমন গণমাধ্যম হবে। গণমাধ্যম থেকে বাড়তি কিছু আশা করা যায় না যদি রাজনীতি নতুন কিছু অফার না করে। এবং একই সাথে যেমন গণমাধ্যম তেমন রাজনীতিও হবে। ফলে যা রাজনীতি হাজির করে সেটাই যখন গণমাধ্যম হাজির করে, এবং গণমাধ্যম যখন অ্যাডভান্স কিছু করতে চায়, যদি সেখানে রাজনীতি কিংবা কোনো ধরনের নীতি বাধা হয়, তাহলে গণমাধ্যমের পক্ষে অ্যাডভান্স কিছু হাজির করা সম্ভব না। এবং একই সাথে ফলে এই লজিকে আমি মনে করি যে যেমন নীতিমালা তেমন কাভারেজও হবে। পরে যেন এমন না হয় যে নির্বাচনের কাভারেজ গণমাধ্যম ভালো করেনি, ত্রুটিপূর্ণ করেছে, এই এই অভিযোগ যেন গণমাধ্যমের দিকে না আসে। এবং সেই বিবেচনায় যে আলাপটি করতে চাই, যে টেলিভিশন নিয়ে আমরা কথা বলছি বটে, এবং আমাদের নারী সাংবাদিক কেন্দ্রের সহকর্মী বন্ধু একটা বড় প্রশ্ন তুলেছেন যে মিস ইনফরমেশন, তিনি যেটাকে বলছেন অপপ্রচার, আমি সেটাকে আরো সুনির্দিষ্ট করে মাননীয় উপদেষ্টার সামনে তুলতে চাই। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন, সেটা কিভাবে নির্বাচন কমিশন আসলে অ্যাড্রেস করবে। এবং সাংবাদিকতা তো অবশ্যই আমরা সম্পাদকীয় নীতিমালার ভিত্তিতে যে সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলো আছে তারা অ্যাসাইন করছে, তাদের রিপোর্টাররা কাভার করছে, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটরের নামে প্রত্যেকের হাতে যে মোবাইল, এবং এই ইন্ডিভিজুয়াল ক্রিয়েটররা যখন সংবাদ এর নামে যখন তারা কেন্দ্রগুলিতে উপস্থিত হবেন এবং এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নীতিমালা কি? কারণ দিন শেষে দুটোই ভিজুয়াল। আপনি যখন আমাদের বুম যে রিপোর্টার হাজির করছেন তারটাও ভিজুয়াল, এবং যারা ইউটিউবে হাজির করছেন তার মোবাইল দিয়ে সেটাও ভিজুয়াল। ফলে এরকম একটা সময় যেটা অসম্পাদিত প্রতিষ্ঠানগুলো, আমি কোনো ধরনের ইনফরমেশন ব্লকের কথা বলছি না, প্রত্যেকেরই অধিকার আছে তার মতো করে ইনফরমেশন নিয়ে কাজ করার। মিডিয়া, নিউ মিডিয়া, লিগেসি মিডিয়া, নন কনভেনশনাল মিডিয়া, সবারই অধিকার আছে। প্রশ্ন হচ্ছে প্রক্রিয়াটি সম্পাদিত যাদের নয় তাদের ক্ষেত্রে কি নীতিমালা এবং সেটা কিভাবে অ্যাড্রেস করা হবে। সর্বশেষ পয়েন্ট, সেটা হলো মূল আলাপটি হচ্ছে ক্ষমতা হস্তান্তর এর প্রশ্ন নির্বাচনের। ফলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কতটা স্বচ্ছ হচ্ছে, কতটা ফাংশনাল হচ্ছে, কতটা আমরা যেটাকে বলি হলো যে কতটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক হচ্ছে, সেটা একমাত্র মিডিয়াই স্বচ্ছভাবে সামনে আনতে পারে। ফলে মিডিয়ার সামনে যদি নীতিমালার বাধা থাকে, সেটা মিডিয়ার জন্য ভীষণ রকম কঠিন হয়ে পড়ে। এইখানেই আসলে নির্বাচন কমিশনের সহযোগিতা আমরা চাই। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন আমাদের বিবেচনা এবং প্রস্তাবগুলোকে দেখবেন বলে আশা করি।